কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানী মিল তিনি যে 5টা পদ্ধতি প্রয়োগ করেছিলেন যুক্তিবিজ্ঞানে, তার মধ্যে অন্বয় পদ্ধতি হলো অন্যতম, এবং অন্বয় পদ্ধতি হলো খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ, এবং এই পদ্ধতিটা হলো সহজ পদ্ধতি, যার সাহায্যে আমরা কিন্তু কার্যকারণের ব্যাখ্যা খুব সুন্দরভাবে এবং সহজে পেতে পারি। নাম্বার 1-এ কী বলা হচ্ছে? অন্বয় পদ্ধতির বলা হচ্ছে যে ব্যাপক প্রয়োগ ক্ষেত্র। অন্বয় পদ্ধতি অন্যান্য পদ্ধতির তুলনায় কার্যকারণ ক্ষেত্রে আমরা বেশি প্রয়োগ করে থাকি, যার জন্য আমরা কোনো যখন পরীক্ষা করছি তখন দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু পরীক্ষাটা অনেক সুবিধে হচ্ছে, যার জন্য অন্বয় পদ্ধতির অনেক বেশি সুবিধা হয় কার্যকারণের ক্ষেত্রে নির্ণয় করতে। যেমন বন্যা, ভূমিকম্প, সুনামি ইত্যাদির ক্ষেত্রে আমরা যখন কার্যকারণ ব্যাখ্যা করছি তখন কিন্তু এই অন্বয় পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, এবং এই অন্বয় পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু সহজে বুঝতে পারি কোন কারণ থেকে কোন কার্য ঘটছে। নাম্বার 2-তে কী বলা হচ্ছে? সহজবোধ্যতা, মানে আমরা সহজে বুঝে যাব। অন্বয় পদ্ধতি আমরা যখন প্রয়োগ করছি তখন কিন্তু কোনো কারণ এবং কার্যের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে, মানে একটা কারণ থেকে আরেকটা কার্য ঘটছে, তখন কিন্তু আমরা সহজভাবে আমরা বুঝতে পারছি যে কোনো কারণ থেকে কোন কার্য ঘটছে। তাই এটা একটা সহজবোধ্য পদ্ধতি। এবং আমরা দেখি যে অ্যানোফিলিস মশা যদি কামড়ায় তাহলে ম্যালেরিয়া হয়। এটা কিন্তু আমরা বহু ক্ষেত্রে আমরা এই যে অন্বয় পদ্ধতি আমরা যখন প্রয়োগ করছি, মানে বহু ক্ষেত্রে আমরা দেখে এই যে পদ্ধতিটা আমরা যখন প্রয়োগ করছি তখন কিন্তু আমরা খুব সহজ এবং সরলভাবে বুঝতে পারছি যে অ্যানোফিলিস মশার দংশনে একমাত্র ম্যালেরিয়া হয়, তাহলে ম্যালেরিয়ার কারণ হলো অ্যানোফিলিস মশা। সুতরাং এটাই হচ্ছে সহজবোধ্য পদ্ধতি, এই অন্বয় পদ্ধতি আমরা যখন প্রয়োগ করছি। নাম্বার 3-তে তাহলে কি বলা হচ্ছে? পর্যবেক্ষণ পদ্ধতি। আমরা এই অন্বয় পদ্ধতিতে আমরা কিন্তু কি করি? আমরা বেশি পর্যবেক্ষণ আমরা কিন্তু সবসময় করি। কারণ থেকে আমরা কিন্তু কার্যকে লক্ষ্য করি, আবার কার্য থেকে আমরা কিন্তু কারণকে পাই। সুতরাং এই পদ্ধতিতে দেখা যাচ্ছে যে কারণ এবং কার্যের মধ্যে একটা সম্পর্ক দেখে আমরা কিন্তু সহজে আমরা কিন্তু বুঝতে পারি যে এর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, এবং এইখানে আমরা অন্বয় পদ্ধতি আমরা প্রয়োগ করছি। নাম্বার 4-এ কী বলা হচ্ছে? প্রকল্প গঠন। আমরা সবসময় কারণ থেকে আমরা কার্যকে পাই, এবং কারণ থেকে যেমন কার্যকে পাই, কার্য দেখেও আমরা কিন্তু আবার অনেক সময় কারণকে অনুমান করি। তাহলে আমরা এই অন্বয় পদ্ধতি আমরা অবলম্বন করে কারণ এবং কার্যের মধ্যে কিন্তু আমরা একটা প্রকল্প গঠন করি। কারণ এবং কার্য দেখে আমরা কিন্তু সবসময় আমরা কিন্তু সুনিশ্চিত আমরা কিন্তু সিদ্ধান্ত পেতে পারি না প্রকল্প গঠন করে, যদিও তবুও কিন্তু এই অন্বয় পদ্ধতি যদি মানে এখানে যদি আমরা যদি প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে অনেক কিন্তু সুবিধে হয়। এছাড়া বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে এই যে অন্বয় পদ্ধতি এইটা কিন্তু আমরা যদি প্রয়োগ করি তখন দেখা যাবে যে অনেক বেশি সুবিধাজনক। কারণ এবং কার্যের মধ্যে প্রকল্প গঠন যদি করা হয় অনেক সময় দেখা যায় যে আমরা সুনিশ্চিত সিদ্ধান্তে আসতে পারছি না, কিন্তু তবুও অনেক সময় আমরা দেখছি যে কারণ এবং কার্য এবং কারণ এই দুটো আমরা যদি সবসময় দেখে অভ্যস্ত হই এবং আমরা যে প্রকল্প গঠন করি তার সাহায্যে কিন্তু আমরা অনেক সিদ্ধান্তে আসতে পারছি, এবং যথাযোগ্য আমরা কিন্তু একটা নির্ধারণ একটা কিছু করতে পারছি। অর্থাৎ কারণ এবং কার্যের মধ্যে আমরা যদি অন্যই এই যে পদ্ধতি আমরা যদি প্রকল্প গঠন করে আমরা যদি করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আসতে পারছি। নাম্বার 5, এখানে বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় বিষয়ের অপসারণ। অর্থাৎ কি? কারণ এবং কার্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, একটা নির্দিষ্ট কারণের একটা কিন্তু নির্দিষ্ট কার্য হবে, কিংবা নির্দিষ্ট যে কারণটা হয়েছে তার একটা নির্দিষ্ট কার্য ঘটবে, বা কার্যের যে একটা নির্দিষ্ট কারণ রয়েছে। এখানে কিন্তু অনেক কারণ কার্য ঘটার সময় আমরা দেখা যায় যে অনেক রকম আমাদের অপ্রয়োজনীয় বিষয়, অপ্রাসঙ্গিক বিষয় ঘটছে।
কিন্তু আমরা যদি অন্যই পদ্ধতি আমরা যদি অবলম্বন করি, সেই তাহলে আমরা অপ্রয়োজনীয় আমরা যদি বিষয়গুলোকে আমরা কিন্তু বাদ দেব, আর যেগুলো হচ্ছে সঠিক এবং যথাযথ নিয়ম সেইগুলো আমরা কিন্তু গুরুত্ব দেব। তাহলে অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু যথাযথ পদ্ধতিকে অবলম্বন করছি, এবং অন্যই পদ্ধতিতে আমরা যেটা যখন আমরা প্রয়োগ করছি অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক জিনিসগুলো আমরা সবসময় বাদ দেব। তাহলে আমরা মূল্যায়নে বা উপসংহারে আমরা কি বলতে পারি, যে কার্যকারণ পদ্ধতি আমরা যখন অবলম্বন করব, এটা কিন্তু যে বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কার্যকারণ নীতি আমরা যখন প্রকল্প গঠন করে, কিংবা আমরা যখন এই যে পরীক্ষণ বা কিংবা আমরা যে পর্যবেক্ষণ পদ্ধতি, আমরা যখন এই সকল যে এখানে যে 5টা যে পদ্ধতি রয়েছে সেইগুলো আমরা যখন আলোচনা করব, এইভাবে আমরা যদি অন্যই পদ্ধতি আমরা যদি প্রয়োগ করতে পারি কার্যকারণের ক্ষেত্রে, কিন্তু আমাদের সহজে আমরা কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারবো এবং কারণ কার্যের মধ্যে একটা সুন্দর সম্পর্ক ঘটাতে পারবো। তাহলে অন্যই পদ্ধতি বলা হচ্ছে যে মিল তিনি বলছেন যে অন্যান্য পদ্ধতির থেকে এই পদ্ধতি প্রয়োগ করলে অনেক সহজে আমরা কার্যকারণ নীতিকে জানতে পারি এবং অন্য বিষয়গুলোকে আমরা সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।